এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অন্ধকারে ভয় পাই না, তবে শাড়ি পরলে শুকনো মেঝেতেও আছড়ে পড়ার রেকর্ড আছে আমার। আর এখন তো বিদ্যুৎ নেই, যদি কিছুর সাথে বেঁধে কিংবা। মাঝপথে আরশান তাকে চুপ করে দিয়ে শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স, আমি আছি না? আমার সাথে পায়ে পা মিলিয়ে পিছু হাঁটবেন কেমন? কথাটুকু বলেই প্রেমাকে বাহু বন্ধনে আবদ্ধ করে নিল আরশান। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অতি সাবধানে প্রেমাকে নিয়ে ওয়ার্ড্রোবের কাছে গেল। সেখান থেকে একটা মোমবাতি নিয়ে সেটা জ্বালাতেই মুহূর্তের মধ্যে মোমবাতির মোহনীয় আলোয় চারদিক কিঞ্চিত আলোকিত হয়। আরশান পরপর 3টা মোমবাতি জ্বালিয়ে সেগুলো কাঠের টেবিলের উপর স্টিক করে রেখে দিল। অতঃপর প্রেমার কৌতূহলী মুখের দিকে শান্ত চোখে তাকিয়ে ধীর গলায় বলে, একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। আপনার অতি মূল্যবান সময়ের মধ্যে অল্প একটুখানি সময় এই অধমের জন্য ব্যয় করবেন? প্রেমা চোখ তুলে তাকায় শানের নিরেট মুখ পানে। স্মিত হেসে বলে, অবশ্যই মহাশয়, আপনি। প্রেমার উত্তর শুনিয়ে আরশানের চোখ জোড়ায় মৃদু উচ্ছ্বাস দেখা যায়। প্রেমা আগ্রহ নিয়ে দেখে সে চকচকে চোখ জোড়া। অনুভূতির বিশ্লেষণ খুঁজতে গিয়ে এত চমৎকার অনুভূতির মুখোমুখি হবে সেটা কুস্মিন কালেও ভাবেনি প্রেমা। আরশান তাকে রেখে কয়েক পা এগিয়ে গিয়ে ব্যালকনির দরজা খুলে দেয়। মুহূর্তের মধ্যে শরতের শীতল হাওয়া বদ্ধ ঘরটায় হুড়মুড়িয়ে প্রবেশ করে। প্রেমার চোখ আটকে যায় এক অপরূপ চিত্রের পানে। বারান্দায় ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে আরশান। ছোট্ট একটা টেবিলের দুপ্রান্তে 2টো চেয়ার এবং স্বল্প সজ্জিত আয়োজনের দৃশ্যটা প্রেমাকে মুগ্ধ করে। আরশান এগিয়ে এসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, ওয়েলকাম ওয়াইফি। প্রেমা ঠোঁটে ঠোঁট চেপে নিজের উচ্ছ্বাস দমিয়ে রাখে। আনন্দে পুলকিত হয়ে ওঠে তার চিত্ত। চোখ জোড়ায় প্রস্ফুটিত হয় খুশির আভাস। আরশান নীরবে দৃশ্যটুকু অবলোকন করে স্মিত হাসে। চেয়ার টেনে প্রেমাকে বসিয়ে দিয়ে অপর প্রান্তে নিজেও বসে অতঃপর বলে, বিকেলে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই আইডিয়াটা মস্তিষ্কে করে না রে। আহামরি খুব বেশি একটা ভালো রাখতে পারি না আমি, তবে খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। প্রেমা বিস্মিত হয়ে শুধায়। রান্না করেছেন? আরশান তার গোল গোল চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে। ইয়েস ওয়াইফি। প্রেমা বিস্মিত হতেও ভুলে যায়। অবাক দৃষ্টিতে শানের পানে তাকিয়ে ভাবে, এতটা কেয়ার আমি আদৌ ডিজার্ভ করি? এই মানুষটার এত এত এফোর্টের বিনিময়ে তার প্রাপ্যটা বুঝিয়ে দিতে পারবো তো? একসময় অভিযুক্ত করেছি মানুষটাকে, অথচ আজ ন্যূনতম একটা অভিযোগ করারও সুযোগ মিলছে না। ধৈর্যের ফল এতটা সুমিষ্ট হয়? প্রেমার ভাবনার ছায়াত ঘটে আরশানের ডাকে। দেশের উপর থেকে ঢাকনা সরিয়ে আরশান তাড়া দিয়ে বলল, খাবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, খেয়ে দেখুন কেমন হয়েছে। আরশান নিজেই সার্ভ করে দিল দুজনের প্লেটে। প্রেমা 1 চামচ মুখে পুরে থ হয়ে গেল। অবাক চোখে আরশানের দিকে তাকালে বিনিময়ে শান বলল পুরো খাবারটা ফিনিশ করতে। প্রেমা কথা না বাড়িয়ে নিজের অতি পছন্দের বিরিয়ানি তৃপ্তি নিয়ে সাবার করলো। খাবার শেষ হতেই বিশ্বজয়ের হাসি দিয়ে বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে প্রেমা বলল, আপনার হাতে তো জাদু আছে। এত পারফেক্টলি মানুষ কেমনে রাঁধতে পারে? জাস্ট আউটস্ট্যান্ডিং। আমি বোধহয় খুশির চোটে একটু বেশি খেয়ে ফেলেছি। জি। আরশান হালকা হেসে তার দিকে পমগ্রানেট জুস এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, এবার অপছন্দের পানীয়টাও ফিনিশ করুন। কোনো প্রকার টালবাহানা চলবে না প্রেম। প্রেমার মুখটা চুপসে যায়। দুপুরের দিকে তার সকল টেস্টের রিপোর্ট এসেছে। জানা গেছে প্রেমার ব্লাডে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে। 3টা বাচ্চার মধ্যে 2জন সুস্থ থাকলেও একজন একটু বেশি উইক। রিপোর্টের সাথে সাথে লম্বা একটা ডায়েট চার্টও এসেছে। দুপুর থেকে সেটা স্ট্রিক্টলি ফলো করছে আরশান। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নাক মুখ কুচকে পুরোটা এক নিঃশ্বাসে শেষ করে। জুসটা পান করতেই এক উটকো গন্ধে গা গলে আসে প্রেমার। নিজেকে সামলাতে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে রইল কিছুক্ষণ। অতঃপর চোখ মিলতে দেখলো আরশান অপলক চোখে তার দিকেই তাকিয়ে আছে। প্রেমা কিছু বলার পূর্বেই আরশান এসে তার সম্মুখে হাঁটু গেড়ে বসলো। প্রেমা একটু হকচকে উঠল তাতে। আরশানের দিকে দৃষ্টি তাক করতে তার বেহায়া নজর আটকে গেল শানের প্রশস্ত বক্ষে।
শার্টের দুটো বাটন খোলা থাকায় সৌম্য বর্ণের বুকটা দৃশ্যমান হয়ে রয়েছে। গলায় থাকা সিলভারের চেনটা চাঁদের রূপালী আলোয় চকচক করছে। প্রেমার ঘোর আচ্ছন্ন মুগ্ধ দৃষ্টি দেখে আরশান গলা খাঁকড়ে দিয়ে নরম সুরে ডাকে। ওয়াইফি। প্রেমার যেন ধ্যান ফিরে হকচকে উঠে বলে, জি। আরশান আলতো হেসে গম্ভীর স্বরে বলে, আপনার পা জোড়া দেখি। প্রেমা অবুঝের মতো পা এগিয়ে দিতেই শান ভীষণ যত্ন সহকারে তার পায়ে থাকা স্লিপার খুলে সাইডে রেখে তার পাটা বুকের উপর রাখে। প্রেমা চমকে উঠে পা সরিয়ে নিতে গেলে আরশান আলতো চাপ প্রয়োগ করে বলে, বিন্দু পরিমাণ ডিস্টারবেন্স চাইছি না প্রেম, প্লিজ কোঅপারেট। প্রেমা রীতিমতো শিউরে উঠে আরশানের কাণ্ডে। সেসবে তোয়াক্কা না করে পকেট থেকে এক জোড়া নূপুর বের করে সযত্নে সেটা প্রেমার পায়ে পরিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে ওয়াইফি। আজকে বোধ হয় অবাক হওয়ার দিবস। একের পর এক ঝটকা খেয়ে প্রেমা আর অবাক হতে পারছে না। কেবল অস্ফুট স্বরে বলে, আজকে আমার বার্থডে। আরশান উঠে দাঁড়িয়ে প্রেমাকে ঘরের ভেতরে নিয়ে যেতে যেতে বলে, ইয়েস ওয়াইফি, তবে আপনার জন্য আরেকটা উপহার আছে। আরশান প্রেমাকে হ্যাডবোর্ডের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখে নিজেও তার পাশে বসে। প্রেমা কিঞ্চিত অবাক হয়ে বলে, কি উপহার? আরশান তার চোখের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে, স্টে স্ট্রং। কথাটুকু বলার পর নিজের ব্যক্তিগত মোবাইলটা এগিয়ে দেয় প্রেমার দিকে। পজ হয়ে থাকা ভিডিওটা ওপেন করতেই চোখ মুখ কুচকে ফেলে প্রেমা। ঘেন্নায় গা গুলি ওঠে তার। আরশান তার অবস্থা দেখে বলে, একটু কষ্ট করে ভিডিওটা দেখুন প্রেম, আমার বিশ্বাস আপনি রিলিফ পাবেন। আরশানের কথায় ভিডিওটা ওপেন করে প্রেমা। প্রথমেই দেখা যায় নাহার ওয়াসিত্বের কুলসিত চেহারা। ব্যাকগ্রাউন্ডে ভাসছে এক নারী সাংবাদিকের কণ্ঠ এবং তিনি বলছেন, রাত 10:34 লাইভ এসে নিজের করা সমস্ত অপকর্ম স্বীকার করেছেন নাহার ওয়াসিত্ব। রাজনৈতিক দলে নিযুক্ত হওয়ার পর তার করা সমস্ত অপরাধের প্রমাণসহ স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন। পুলিশ তার বাড়ি গিয়ে তাকে গ্রেফতার করার আগেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নাহার অসত্যের সাথে সঙ্গে জড়িত ছিলেন তার স্বামী রওশন অসিত্য। তদন্ত কর্মীরা প্রাথমিক অবস্থায় তাকে খুঁজে না পেলেও পরবর্তীতে বাড়ির বেসমেন্ট হতে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন। নাহার অসত্যের স্বীকারোক্তি থেকে জানা যায়, যৌবনকালে কেবল দৈহিক চাহিদা মেটাতে এক নারীর সংসার ভেঙে পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন তারা। এক পর্যায়ে তারা বিয়েও করেন। তবে বয়সের ভারে নুয়ে পড়া রওশন অসিত্য তার অপ্রকৃতস্থ চাহিদা পালনে ব্যর্থ হলে রাগের বশে প্রাথমিকভাবে নানান ধরনের অত্যাচার এবং পরবর্তীতে গোপনাঙ্গ কেটে হত্যা করা হয় ওনাকে। পুরো নিউজটা দেখে ভাবলেশহীনভাবে হাতের ফোনটা আরশানের দিকে এগিয়ে দেয় প্রিমা। শান কিছুটা অবাক হয়ে শুধায়, আপনি ঠিক আছেন? প্রিমা নির্বিকার স্বরে বলে, একদম ফার্স্ট ক্লাস আছি, তবে আফসোস হচ্ছে এই কিটগুলো পৃথিবীতে বিন্দু পরিমাণ শাস্তি পাক সেটা আমি চাইনি। বড্ড আশা নিয়ে আর্জি পেশ করেছিলাম খোদা তাআলার দরবারে। বিচার দিনের মালিকের কাছে সমর্পণ করেছিলাম সমস্ত প্রমাণ। পৃথিবী হলো প্রতারণার খেলাঘর, তাই তো সুবিচারের দায়ভারটা সর্বশ্রেষ্ঠ বিচারকের হাতে ছেড়ে দিয়েছি। প্রিমার শক্তপোক্ত কথায় আরশানের বুক কেঁপে ওঠে। একটা মেয়ে ঠিক কতটা যন্ত্রণা সহ্য করলে এরকম কঠিন হৃদয়ের অধিকারিণী হয়ে যায় সেটা জানা নেই আরশানের। তবে প্রিমার তীব্র ঘৃণা তার অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে। খানিকক্ষণ সময় পার হতেই আরশান গম্ভীর স্বরে প্রশ্ন করে, আমি আপনাকে অবিশ্বাস করেছিলাম, এই বিষয়ে কোনো অভিযোগ নেই আপনার? প্রিমা তাচ্ছিল্য হেসে বলে, যেখানে আমার জন্ম দেয়নি মা আমায় বিশ্বাস করেনি, সেখানে আপনি তো পরের সন্তান। নিজের মা যেখানে মৃত্যুর আগ পর্যন্ত মুখ ফিরে রেখেছিল, সেখানে আপনার ক্ষণস্থায়ী রাগের উপর অভিযোগ করলে সেটা অন্যায় হয়ে যেত। ভুল বোঝার যথেষ্ট কারণ ছিল বিধায় ভুল বুঝেছেন। তবে সত্যটা খুঁজে আমাকে নির্দোষ প্রমাণ করার অভিমানটা নিমিষে হারিয়ে গিয়েছিল। আরশান অবাক চোখে তাকায় প্রেমার পানে, অতঃপর বলে, আপনাকে সুযোগ সন্ধানী বলার অপরাধটা ক্ষমার অযোগ্য, তবে এই বিষয়ে আপনার মতামত জানতে চাইছি। প্রেমা লম্বা একটা শ্বাস টেনে বলে, শব্দটা দগদগে ঘা সৃষ্টি করেছিল অন্তঃকরণে।
ব্যথার রেশ বিদ্যমান না থাকলেও ক্ষত শুকোয়নি পুরোপুরি। শুকালেও হয়তো দাগ থেকে যাবে আমৃত্যু। তবে এটা একান্তই আমার অভ্যন্তরীণ ক্ষত। ইহার রেশ কখনো আমাদের সম্পর্ক কিংবা সংসারে পড়বে না। আরশান বুদ্ধিমান পুরুষ। প্রেমার কথার আড়ালে লুকানো বার্তাটুকু ধরতে তার ব্যাগ পোহাতে হয়নি। স্পষ্টভাবে মেয়েটি বুঝিয়ে দিয়েছে ক্ষমা করলেও ক্ষত ভুলে যাওয়া প্রেমার পক্ষে অসম্ভব। আরশান কথা না বাড়িয়ে বলল, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, চেঞ্জ করে শুয়ে পড়া উচিত আমাদের। প্রেমা কিছুক্ষণ নিশ্চুপ থেকে অতঃপর বলল, কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিল, উত্তর দেবেন? আরশান এক পলক প্রেমার নিরেট মুখশ্রীর দিকে তাকিয়ে বলে। নির্দ্বিধায় বলুন। প্রেমা সাহস পেয়ে সহজ গলায় প্রশ্ন করলো, আপনি কি কোনোভাবে আন্ডারওয়ার্ল্ড কিংবা প্রশাসনের কোনো সেক্টরের সাথে জড়িত? আরশান কিঞ্চিত অবাক হয় প্রেমার প্রশ্নে। দ্বিধা ভেঙে ধীর কণ্ঠে বলে, আমি কোনো সেক্টরের সাথে সরাসরি জড়িত নই, তবে এসব সেক্টরের সাথে যারা জড়িত তাদের সঙ্গে খুব ভালো একটা সমীকরণ আছে। যে কোনো আপদ বিপদ তারাই সমাধান করে দেয়, বিনিময়ে তাদের পেমেন্ট দেওয়া হয়। প্রেমা পুনরায় স্বাভাবিক গলায় শুধায়, আমি যদি খুব ভুল না হই তবে সেই বিখ্যাত ব্যক্তিগুলো হলো তাজ এবং রাজ ভাই। আই রাইট? আরশান স্মিত হেসে বলল, ইয়েস ওয়াইফি, তাজ একজন হ্যাকার এবং সাইবারনেটিক্স কোম্পানির মালিক হওয়ায় বিভিন্ন পেশার লোকের সাথে তার সম্পর্ক রয়েছে। রাজের ভালো সম্পর্ক রয়েছে প্রশাসনের সাথে। ভাগ্যক্রমে তারা দুজনেই আমার নেওটা। ব্যাস, রাবনে মানাদি জড়ি। প্রেমা ভীষণ শান্ত স্বরে বলল, নাহার ওয়াসিদদের এসব স্বীকারোক্তির পেছনে আপনাদের ভূমিকা অপরিসীম, তাই না? আরশান ঘাড় নেড়ে সম্মতি জানায়। প্রেমা পরক্ষণেই বলে ওঠে, ক্ষমতার অপব্যবহার করা কি উচিত? আরশিয়ান মৃদু স্বরে বলল, বর্তমানে আমি যে অবস্থানে আছি সেটার দিকে হাজারো শকুনের দৃষ্টি রয়েছে। আমি শুদ্ধ পুরুষ বিধায় হাত নোংরা করি না, কিন্তু ওদের বাঁচিয়ে রাখলে মরণ ছবলের হাত থেকে রক্ষে পাওয়া অসম্ভব। এমত অবস্থায় নিজেকে বাঁচাতে বিপদকে নিশ্চিহ্ন করাটা অন্যায়। ক্ষমতার সুব্যবহার যদি অন্যায়কারীকে প্রোটেকশন দিতে করা হয়, তবে কারোর অপকর্মের শাস্তি দিতে ক্ষমতার অপব্যবহার করা অনুচিত বলে মনে হয় না আমার। প্রেমা নিশ্চুপ হয়ে যায়। কথাটা আসলে সত্য। ঝিম মেরে কিছুক্ষণ বসে থাকার পর আচমকা বিদ্যুৎ আসে। প্রেমা তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, একটু ব্যালকনিতে যান আপনি, আমি ড্রেস চেঞ্জ করে নিই। আরশান এক পলক মাথা থেকে পা পর্যন্ত তাকে অবলোকন করে ধীর পায়ে ব্যালকনিতে গেল। শরীরের গয়নাগুলো খুলে রেখে শাড়ি খুলতে গিয়ে প্রেমা পড়ে বিপাকে। কুচিগুলো সেট করার জন্য বেশ কয়েকটা পিন অ্যাটাচড করেছিল, কিন্তু পিনগুলো এখন খোলা যাচ্ছে না। নাজেহাল অবস্থায় পড়ে যায় বেচারি। আরও 10 মিনিট ট্রাই করার পরও খুলতে না পেরে মাথা ঘুরে ওঠে তার। দেওয়ালে হাত ঠেকিয়ে ব্যালেন্স রেখে দুর্বল কণ্ঠে বলে, শুনছেন, একটু রুমে আসবেন? প্রেমার শাড়ির হাল একেবারে বেহাল। আঁচল গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। শরীরে কেবল আনুষাঙ্গিক বস্ত্র রয়েছে। আঁচলটা কাঁধে তুলতে গিয়েও ব্যর্থ হয় প্রেমা। চারপাশ অন্ধকার ঠেকছে তার নিকট। শান ভদ্রপুরুষ হলেও অতিমাত্রায় প্রোটেক্টিভ। সে ব্যালকনিতে থাকলেও চেয়ারে বসে একধানে আয়নায় ফুটে ওঠা প্রেমার প্রতিবিম্বের দিকে চেয়েছিল। ক্লান্ত হয়ে মেয়েটা যখন দেওয়ালে ঠাস দিয়ে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে লম্বা লম্বা পা ফেলে ঘরে উপস্থিত হয় আরশান। প্রেমার পালকের ন্যায় হালকা শরীরটা নিজের সাথে মিশিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলে, শরীর খারাপ লাগছে? আরশানের শরীরে ম্যানলি পারফিউম প্রেমাকে আবেশিত করে তোলে। আলতো করে আরশানকে জড়িয়ে ধরে তার উন্মুক্ত বক্ষে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে মিনমিন করে বলে, না, হুট করে একটু মাথা ঘুরিয়ে উঠেছিল লাস্ট। প্রেমার কাণ্ডে আরশানের সমগ্র সত্তা কেঁপে ওঠে। একই রূপের মুখে ঘাল করেছে এখন, ছলনায় আঙ্গার করছে তার পুরুষচিত্তকে। নারীজাত আসলে ছলনাময়ী। ধরা তো দেয় না, উল্টো তীব্র ব্যাগে কেবল নিজের দিকে ধাবিত হতে বাধ্য করে। আরশান চোখ বুজে লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলায়। কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে বলে, কি হেল্প লাগবে আপনার? প্রেমা লজ্জায় আরশানের বুকে মুখ লুকিয়ে ধীর কণ্ঠে বলে, শাড়ির সাথে অ্যাটাচড পিনগুলো খুলতে পারছি না। আরশান কয়েকটা ফাঁকা ঢুকিলে তাকে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে বলে, আমি দেখছি।
প্রিমা লজ্জায় অন্যদিকে চোখ ফিরে রাখে। সে থাকলে হয়তো দেখতে পেত তার সভ্য বরের করুণ দশা। মিনিট 20 ধরে চেষ্টা করার পর পরিশেষে সমস্ত পিনগুলো সরাতে সক্ষম হয় আরশিয়ান। উঠে দাঁড়িয়ে প্রিমার বন্ধ চোখ জোড়ার দিকে দৃষ্টিপাত করে বলে, হয়ে গেছে। প্রিমা চোখ মেলে তাকাতেই দেখে তার পরিধাও শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আরশিয়ান। মুহূর্তের মধ্যে দ্বিগুণ লজ্জা এসে ভিড় করে তার মুখশ্রীতে। দৃষ্টি লুকিয়ে কোনো মতে বলে, আমি চেঞ্জ করে আসি। আরশিয়ান রুদ্ধশ্বাসে বলে, ইউ কান্ট, ইউ নিড মাই হেল্প, অ্যাকচুয়ালি আই নিড ইউ। আরশিয়ানের এলোমেলো কথায় চমকে তাকায় প্রিমা। তার মুখ পানে দৃষ্টি পড়তেই দেখে বেচারা ঘোর আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। তার শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক। শানের চোখের ভাষা বুঝতে পেরে কেঁপে ওঠে প্রিমা। গলার স্বর আটকে আসে। কিছু বলার পূর্বেই আরশিয়ান ব্যাকুল কণ্ঠে বলে, নিষেধাজ্ঞা মানার মতো অবস্থায় আপনি আমায় রাখেননি। আপনার সান্নিধ্য আমার চাই প্রেম। যদি অসম্মতি থাকে তাহলে আমি থেমে যাব। আপনার মনের বিরুদ্ধে কিছুই হবে না। প্রিমা বাধা দিতে পারল না। তার একান্ত ব্যক্তিগত মানুষের আবদারে তার বক্ষে মুখ লুকিয়ে নীরবে সম্মতি জানালো। অপর পক্ষ নিরপেক্ষ থাকলো না। নিজের অধিকার বুঝে নিল অতি সন্তর্পণে। ছোট্ট শরীরটা আর আনাচে কানাচে দখলদারিত্বের প্রতিচ্ছবি এঁকে দিল। মানুষটা অধৈর্য হলেও তার স্পর্শে ছিল কোমলতা। প্রেমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আরশান কেবল মনের বাসনা পূরণ করতেই তার সান্নিধ্যে এসেছে। উল্টো রাতের গভীরতা বৃদ্ধির সাথে সাথে খুব ভালো মতো উপলব্ধি করেছে তার একান্ত মানুষটার সীমাহীন ভালোবাসা। আর রজনীর অন্তিম প্রহর অকারণে ঘুমটা ভেঙে গেল ফারজানার। চোখ মেলে নিজের ডান পাশে দৃষ্টি নিক্ষেপ করতে দেখলো জায়গাটা সম্পূর্ণ খালি। ইস্তিরাজ এ সময় কোথায় গেল ভাবতে মস্তিষ্কে অযাচিত চিন্তারা ভর করলো তার। তড়িঘড়ি করে উঠে ওয়াশরুম চেক করলো। ওটা ফাঁকা দেখে ফারজানার বুকটা কেঁপে উঠল। রাজের নম্বরে কল করতে দেখলো বিছানার এক পাশে অবহেলায় পড়ে আছে ফোনটা। ফারজানা হতভম্ব হয়ে বসে থাকে কিছুক্ষণ। কটেজে আসার পর সারাটা দিন ঘরে কাটিয়েছে সে। আর আজকে রাগ করেছে এটা নিয়ে, নাকি তাদের অভ্যন্তরীণ দূরত্ব এই অবজ্ঞার কারণ? ফারজানার ভীষণ অস্থির লাগতে শুরু করে। খোলা হাওয়ার সংস্পর্শ পেতে তড়িঘড়ি করে বারান্দায় আসতেই দেখতে পায় রাজ সোফায় ঘুমিয়ে আছে। মনটা নিমিষে খারাপ হয়ে যায় তার। বিপরীত পাশের সোফায় বসে চিন্তা করতে থাকে নিজের ভুলগুলো নিয়ে। বিয়ের 2 দিন পরে তাদের মধ্যে এত দূরত্ব বেড়ে যাওয়ার কারণ অজানা তার। লোকে ঠিকই বলে সে একটা অপয়া। নিজ ভাবনায় বোধ হয়ে ফুপে কেঁদে উঠল ফারজানা। দুনিয়াদারি অসহ্য লাগছে তার। ঘুমের ঘুরে কালো কান্নার শব্দ শুনে পিট পিটে তাকায় রাজ। বরাবরই তার ঘুমটা ভীষণ পাতলা, একটু শব্দেই ভেঙে যায়। চোখ কচলে উঠে বসতে দেখলো তার নববধূ অঝোর নয়নে কাঁদছে। হতভম্ব হয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে তার সামনে গিয়ে বলে, কি হয়েছে সুরঞ্জনা, কাঁদছেন কেন আপনি? ফারজানা নিজেকে সামলাতে পারল না। মাথা চেপে ধরে ক্রন্ধনরত সুরে এলোমেলো ভাবে বলে ফেলল মনের অযাচিত সকল ভাবনা। স্থিরাজ স্থিরভাবে সুন্দর সবটা। অতপর আকস্মিক ঘটে ফেলল এক কাণ্ড। রাজের বলিষ্ঠ হাতের আকস্মিক টানে ফারজানা ছিটকে পড়ে রাজের সুঠাম বুকে। পেশিবহুল হাতের সামান্য শক্তি ক্ষয় করে এক ঝটকায় ফারজানাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে এক হাত তার কোমরে রাখে এবং অন্য হাত রাখে তার গালে। কিছুটা সময় ওভাবেই পার হয়। ফারজানার কান্না কমে আসে খানিকক্ষণ পর। মেয়েটা শান্ত হয়ে আসলে নিজেদের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে খানিকটা সন্নিকটে এগিয়ে জানার কপালে কপাল থেকে চোখ জোড়া বন্ধ করে রাজ। অবস্থানের দূরত্ব শূন্য হওয়ায় দুজনের নিঃশ্বাস খুব সন্তর্পণে ছুঁয়ে যায় একে অপরকে। কিছু সময় পার হতেই প্রগাঢ় কণ্ঠে ধীর গলায় ইস্তিরাজ বলে, নিকৃষ্ট পরিস্থিতির সাথে লড়াই করতে করতে আপনার অতিশয় কোমল এবং পবিত্র হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেছে জানা। একজন হৃদগত ডাক্তার হিসাবে বলছি, রোগ প্রশমনের জন্য আপনাকে এক মহামূল্যবান ঔষধি নিয়মাফিক সেবন করতে হবে। ঔষধটার নাম জানেন? রাজের আচম্বিত কাণ্ডে জ্ঞানলব্ধ ফারজানা হতভম্ব মুখে অস্পষ্ট স্বরে বলে, রাজের আধ্যাত্মিক কথায় যতটা হতভম্ব হয়েছে ফারজানা, তার থেকেও শতগুণ বেশি অবাক হয়েছে তার সম্মুখে উপস্থিত বেহায়া পুরুষের ধৈর্যশীলতা দেখে। তার কারণগুলো স্বাভাবিক। বউয়ের অস্পষ্ট জবাব এবং ব্যাখ্যালিতে স্মিত হেসে হাসকি স্বরে ফিসফিসে রাজ বলে, হৃদগত রোগের গুরুত্বপূর্ণ ঔষধি হিসাবে
ইসরাত চৌধুরীর প্রণয়পূর্ণ এবং তীব্র প্রেমাকা ভালোবাসার অধিক প্রয়োজন আপনার। অত্যাধিক জরুরি এই ঔষধিক সম্পূর্ণ ডোজ গ্রহণ না করা অবধি আপনার প্রাণঘাতী অসুখ কখনোই নিরাময় হবে না, উপরন্তু দিনকে দিন বাড়তে থাকবে। রাজের বেলাহাজ কথায় ছটফটে উঠে ফারজানাকে আরও নিবিড় বন্ধনে বন্দিনী করে আগের স্বর বজায় রেখে প্রগাঢ় কণ্ঠে ধীর গলায় রাজ বলে, সময় যত বাড়বে ডোজের পরিমাণও সুদ সমেত ততটাই চক্রবৃদ্ধি হারে বাড়বে। সময় মতো সঠিক সিদ্ধান্ত নিলে হয়তোবা ওই মারাত্মক ডোজের ভয়াবহ টর্চার থেকে মুক্তি মিলবে। তা নাহলে একজন দায়িত্ববান ডক্টর হিসেবে রোগীর সুস্থতার দিকে লক্ষ্য রেখে আমাকে কিছুটা অমানবিক হতে হবে। লজ্জায় মিয়ে যাওয়া ফারজানার শরীরের সমস্ত জোর খাটিয়ে রাজকে সরে উল্টো ঘুরে দাঁড়িয়ে হড়বড়িয়ে বলে উঠে, চুপ করুন বেহায়া পুরুষ, সমস্ত লাজ লজ্জা হসপিটালের ফার্মাসিতে বিক্রি করে এসেছেন নাকি? সব উদ্ভাবিত ডাক্তারি ভাষায় নিজের বেহায়া আবদারের বহিঃপ্রকাশ ঘটাতে এতটুকু শরম করলো না? বেহায়া পুরুষ কথাটা একবার আনমনে আওড়ালো রাজ। দু পা এগিয়ে পেছন থেকে ফারজানার কাঁধে আলতোভাবে মুখ গুজে পেশিবহুল হাতে ফারজানার কোমল হাত দুটো বজ্র মুষ্টিতে বন্দি করে দুষ্টুমি ভরা কণ্ঠে রাজ বলে, ডাক্তাররা সভ্য হলে তাদের ব্যক্তিগত রোগীদের অসভ্য রোগের উপযুক্ত চিকিৎসাকে করবে ম্যাডাম। তবে আপনার দুশ্চিন্তা করতে হবে না, আপনার রোগের ঔষধি সম্পূর্ণ নিরাপদ। সেই স্পেশাল ঔষধি কেবলমাত্র আপনার রোগ নিরাময়ের গুরুত্বটার কাজটা নীরবে পালন করবে। বিশেষ ঔষধি হওয়া সেটাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। লজ্জারুণ ফারজানা রাজকে দমাতে ফট করে বলে ওঠে, সবকিছু সুফল এবং কুফল উভয় থাকে। জানার প্রতিবাদী স্টেটমেন্টের বিরুদ্ধে বাঁকা হেসে রাজ বলে, আপনার বুদ্ধিমত্তায় আমি ইমপ্রেসড। বহুল প্রচলিত সেই ঔষধি কতটা বিশেষ কুফল আছে সেটা হলো ইয়ার কোর্স লাইফ টাইম বিনা ব্রেকে কন্টিনিউ করতে হবে, না হলে রোগী পুনরায় তার আগের অবস্থায় ফিরে যাবে। সূর্যের দাপটে ঝলমলে আলোয় আলোকিত ধরণী, জানালার ফাঁক গলিয়ে আসা তেজস্বী আলো ঘরের পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। বেলা বাড়তেই ঘুমটা আলগা হয়ে আসলো মেহেরিমার। পিটপিটে চোখ মেলে তাকাতেই রাজের উন্মুক্ত বক্ষপট নজরে আসলো। মুখ উঁচিয়ে উপরে দৃষ্টি নিবদ্ধ করতে দেখলো তাজরিয়ান জেগে আছে। মেহেরিমা হাত বাড়িয়ে তাজরিয়ানের শক্তপোক্ত দেহখানা জোরে ধরে তার পেটানো শরীরের উপর একটা পা তুলে দিয়ে আদরে স্বরে বলল, গুড মর্নিং তাজ। তাজরিয়ান স্বাভাবিক স্বরে বলল, মর্নিং। মেহেরিমার ভ্রু কুচকে আসলো তাজরিয়ানের ব্যাখ্যাপ্পা প্রত্যুত্তরে। তাজরিয়ানের বুক থেকে মুখ তুলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে শোধালো, মুড অফ আপনার? তাজরিয়ান প্রত্যুত্তর করল না। মেহেরিমার অনাবৃত দেহখানা সুকৌশলে বক্ষের উপর এনে শক্ত করে জোরে ধরে বিরক্তি মাখা গলায় বলল, ওসব মেয়ে লোকের অসুখ, আমি খাঁটি পুরুষ মানুষ। এসব কারণবিহীন উদ্ভট রোগ আমার হয় না। খালি আমি বদনাম করে ধান্দায় থাকিস, তাই না? তাজরিয়ানের কথায় মেহেরিমার মুখ কালো হয়ে যায়। ভ্রু কুচকে তাজের বুকে থুতনি ঠেকিয়ে তার মুখাপেক্ষী হয়ে মেছে রাগী স্বরে বলে, আপনি শুধু আমায় অপমান করার ধান্দায় থাকেন তাই না? আপনার খাপছাড়া উত্তর শুনে সরল মনে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, এটাতেও আপনার সমস্যা? মাথাটা সামান্য উঠিয়ে মেহেরিমার হালকা রক্তিম হয়ে আসবে নাকি একটা চুম্বন এঁকে দিয়ে বলে, আমার একমাত্র মার্শমেলো টাইপের বউজানকে আমি অপমান করতে পারি? তোর স্কিন বোধহয় বেশি সেন্সিটিভ হয়ে গেছে মেহু, এই জন্যই সহজ উত্তর শুনে ফোসকা পড়ে যাচ্ছে। রাগের চোটে নাকের পাটাতন ফুলে উঠল মেহরিমার। ধরম করে মাথাটা তাজরানির বুকের উপর রেখে দিয়ে গাল ফুলে বলল, বউকে অপমান করলে প্রকৃতি কিন্তু ঠিকই বদলা নেবে তাজ। ওই যে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে না, আমাকে ভয় না পেলেও অ্যাটলিস্ট ওটাকে একটু সমীহ করে চলবেন। তাজরিয়ান চোখ মুখ বিকৃত করে কৌতুকের স্বরে বলল, কথায় কথায় বদলানোর মতো হিংসের মনোভাব বসে রাখে সুন্দরী রমণীদের কাজ। তুই কিনা নিজের স্বামীকে অন্য একটা বেডি মানুষকে তোয়াজ করে চলতে বলছিস? জাস্ট ইম্যাজিন, তার এবং আমার মধ্যে যদি টাইপ ভাবনা ভালোবাসা হয়ে যায়, তখন তোর কি হবে? মেহরিমা হতভম্ব মুখে বলল, রিভেঞ্জ অফ নেচার ফিমেল প্রভার্ব। মাথা মোটা মেহরিমাকে বোকা বানাতে পেরে হাসি আটকে তাজরিয়ান বলে, তা নয় তো কি?
মেহেরিমা চোখ মুখ কুঁচকে সমস্ত সমীকরণ মেলানোর পর বুঝতে পারে তাজরিয়ান তাকে বোকা বানিয়েছে এবং মিছে মিছে ভাবে জালাস করার চেষ্টা করছিল। মেহেরিমা রেগে মেগে তাজরিয়ানের মাথার চুলগুলো খামচে ধরে বলে, তুই খুবই খারাপ তাজ। তাজরিয়ান হাসতে হাসতে মেহেরিমার কোমল হাতটা নিজের হাতের মুঠোয় এনে বলে, সেটা নতুন কি? বুঝতে শেখার পর থেকেই বলি ওড়াচ্ছিস, অথচ আমার মতো নিরীহ প্রাণী দুনিয়াতে দ্বিতীয়টা নেই। মেহেরিমা তাজরিয়ানের কথায় গাল ফুলিয়ে বলে ওঠে, আমার সাথে সাথে নিরীহ প্রাণীর সংজ্ঞাটাও অপমানিত হয়ে গেল। বাঘ মামা যেমন বিলাই মামি হতে পারে না, ঠিক তেমনি আপনিও নিরীহ হতে পারেন না। বইয়ের বুদ্ধিমত্তায় তাজরিয়ান কিঞ্চিত খুশি হলো। তার আবদ্ধ হাত বিচরণ করতে শুরু করলো মেহুর সর্বাঙ্গে। তাজরিয়ানের এহেন কাণ্ডে শিওরে ওঠে মেহরিমা। তাজরিয়ান হাসকি স্বরে বলে, আমার অতি আদর দেওয়ার সুফল টের পাচ্ছিস? এ আদর পেয়েই তোর আইকিউ দিনকে দিন তরতরিয়ে বাড়ছে, অথচ মেহু এটা নিয়ে তোর অভিযোগের শেষ নেই। ঘুম পূরণ হয়েছে? মেহরিমা লজ্জা পেয়ে যায় তাজরিয়ানের ব্যাফাস কথায়। খানিকক্ষণ চুপ থেকে ধীর স্বরে উত্তর দেয়, হয়েছে। একটা কথা বলি, মেহরিমার কথায় লজ্জা লজ্জা ভাবটা স্পষ্ট। সবটা টের পেয়ে মেহরিমাকে নিজের মুখ বরাবর এনে তাজরিয়ান কৌতুক মিশ্রিত কণ্ঠে বলে, এবার বলো বোঝান। তাজরিয়ানের মুখোমুখি হয়ে লজ্জায় থিত হয়ে যায় বেচারি। দৃষ্টি লুকিয়ে তাজরিয়ানের বাহুতে মিছে আঁকিবুকি করতে করতে বলে, আমাদের মাঝে নতুন মেহমানের আগমন ঘটলে কেমন হয়? মেহরিমার বলা কথাটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মুখবয় পাল্টে যায় তাজরিয়ানের। ধরফরে উঠে বসে মেহরিমাকে পাশে বসে উৎকণ্ঠিত স্বরে শুধায়, তোর লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের ডেট কবে ছিল? তাজরিয়ানের আকস্মিক আচরণে ভরকে যায় মেহরিমা। কাপা কণ্ঠে ডেট জানাতেই তাজরিয়ান পুনরায় অস্থির কণ্ঠে শুধায়, হতেও পারে, ওটা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং ছিল। তুই কি টেস্ট করিয়েছিস? মেডিসিন স্কিপ করেছিলি? তাজরিয়ানের চোখে মুখে লেপ্টে আছে উৎকণ্ঠা। তার কণ্ঠস্বর কম্পমান, অধীর আগ্রহে অপেক্ষা করছে মেহরিমার প্রত্যুত্তরের। লোকটার খুশি হওয়ার কথা থাকলেও তাকে বড্ড বিচলিত লাগছে। খুশির বদলে একরাশ চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে। ভয়ে ভয়ে কোনো মতে মেহরিমা জবাব দেয়, মেডিসিন স্কিপ করিয়েছিলাম, টেস্টও করিয়েছি। অর্ধেক উত্তর শুনে তাজরিয়ান অধৈর্য হয়ে থমকে উঠে তাকে। মেহরিমা ভয় ফিটে যায় বিছানার হেডবোর্ডের সাথে। ভীত চাহনিতে দেখে তাজের খ্যাপাটে মুখবয়ব। মেহরিমাকে পিছিয়ে যেতে দেখে তাজরিয়ান চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে। সামান্য এগিয়ে গিয়ে যথাসম্ভব কণ্ঠ নরম করে শুধায়, রেজাল্ট কি এসছে? মেহরিমা অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে অভিমানী স্বরে বলে, নেগেটিভ। উত্তরটা শোনা মাত্রই ধপ করে বিছানায় শুয়ে পড়ে। মাথায় একটা হাত রেখে স্বস্তির শ্বাস ফেলে তাজরিয়ান। অল্প সময়ের জন্য আত্মাটা খাঁচা ছাড়া হয়ে গেছিল তার। চোখ বুজে শান্তির সাগরে ভেসে বেড়ানো তাজরিয়ানের হুঁশ ফিরে মেহরিমার নাক টানার শব্দে। বিরক্ত মুখে উঠে বসে মেহরিমার দিকে তির্যক চাহনি নিক্ষেপ করে তাজরিয়ান শুধায়, তুই মেডিসিন স্কিপ করেছিস কোন সাহসে? ছোট্ট মাথাটাতে সারাক্ষণ আমার সুখ শান্তি এনে লীলা করে দেওয়ার প্ল্যান করে, তাই না? মেহরিমা ফুঁপিয়ে উঠে জবাব দেয়, মেডিসিন স্কিপ করার সাথে আপনার সুখ শান্তি নষ্ট হওয়ার কি সম্পর্ক? তাজরিয়ানের রাগ উঠে, কিন্তু মেহরিমার মুখ পানে চেয়ে নিজেকে সামলে নেয়। আরেকটি ঘনিষ্ঠতা বাড়িয়ে মেহরিমার চোখে চোখ রেখে সাবলীল কণ্ঠে বলে, প্রেগনেন্সি কোনো ছেলে খেলা নয় মেহু, এটা একটা বিশাল দায়িত্ব। এক্ষেত্রে মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেসটা বাধ্যতামূলক, যেটা তোর নেই। হটকারিতে কোনো সিদ্ধান্ত নিয়ে তোকে হারাতে চাই না আমি। তাজরিনের অকপটের স্বীকারোক্তিতে মেহরিমার কান্না থেমে যায়। থমথমে দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে শুধায়, আমার থেকে দুর্বল এবং ক্রিটিক্যাল কন্ডিশনে থাকা মানুষ এই জায়গায় ফেস করছে তাজ। সবাই কি দিন শেষে মরে যাচ্ছে? তাজরিনের বুকটা ধক করে উঠল। মস্তিষ্কে চেপে বসলো সুপ্ত রাগ। দাঁতে দাঁত চেপে তাজরিয়ান বলল, সবার আর তোর কেসটা সেম নয় মেহু। এতদিন যাবৎ আমার সান্নিধ্যে আসছিস, অথচ এখন আমি একটু রাফ হলে পরের দিন তোর জ্বর ওঠে। আমার পাগলামিগুলোতে এখনো অভ্যস্ত হতে পারিস না। আবার আমার অস্তিত্ব দুনিয়া নিয়ে পরিকল্পনা করছিস। মেহরিমার অসহ্য লাগে তাজরিয়ানের বাড়াবাড়ি। সেও তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, যে কোনো সুস্থ মানুষ আপনার লাভ টর্চার পাল্লায় পড়লে অসুস্থ হয়ে যাবে। হয়তো ব্লেম দিবেন না আমায়, আপনি আসলে ইনসিকিউর। বাচ্চা আসলে আমি তার সাথে বিজি হয়ে যাব, আপনাকে সময় কম দিব, এটাই আপনি সহ্য হচ্ছে না, তাই তো?
মেহরিমার কথায় তাজরিয়ান সোজা সাপটা বলল, এটা একটা পয়েন্ট। সব মিলিয়ে মূল কথা হলো আমার কোনো ছানা পোনা লাগবে না। তুই হলে এ জীবন নির্বিঘ্নে এবং সুখ স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। মেহরিমা অবাক চোখে দেখলো তাজরিয়ানকে। তার অকপটের স্বীকারোক্তিতে মস্তিষ্কে খুন চেপে বসলো মেহরিমার। দাঁতে দাঁত চেপে জোরালো কণ্ঠে বলল, আপনি তো সাইকো তাজ। মেহরিমার কথা শুনে বাঁকা হাসে তাজ। অভিমানী মেয়েটাকে এক ঝটকায় নিজের কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরে তার শরীরে মিশে থাকা সমস্ত সুবাসটা ভেতরে টেনে নিয়ে গা হিম করা কণ্ঠে বলে, সত্যটা উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছিস বোঝান। আমার অবাধ্য শাসনগুলো জাহান্নামে নিকৃষ্টতম যন্ত্রণা দিলেও সেটা তোকে মুখ বুঝে সহ্য করতে হবে, কারণ তোর ফিরে পাওয়ার কোনো পথই আমি অবশিষ্ট রাখিনি শোনা। সূর্যের প্রখর তাপ জানান দিচ্ছে অপরাহ্নের আগমনী বার্তা। মোটামুটি 11টার দিকে সকলে উপস্থিত হয় নাস্তার টেবিলে। কাকতালীয়ভাবে টাইমিং মিলে যাবে এমনটা কেউ আশাই করেনি। প্রথমে রাজ এবং ফারজানাকে নাস্তার জন্য অপেক্ষা করতে দেখা যায়, অতঃপর তাজ আর মেহু আসে। সবশেষে হাজির হয় আরশান এবং প্রিমা। ওরা টেবিলের কাছে আসতেই সবার সমস্যাটা চেঁচিয়ে ওঠে, হ্যাপি বার্থডে মিসেস লাড্ডু। ঘুমের ঘোরে থাকা প্রিমা খানিকটা চমকে ওঠে। কি ঘটেছে সেটা মস্তিষ্কে ধরা দিতেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। আরশানের হাত ধরে সামনে এগিয়ে এসে ওদের সাথে সংযুক্ত হতেই নানান বাহারের কথায় মেতে ওঠে সবাই। সবার কথা শুনে খিলখিলি হাসে প্রিমা। আরশান গম্ভীর মুখে 4 কাপে চুমুক বসিয়ে মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করে সেই দৃশ্যটা আর কারো চোখে না পড়লেও ফারজানা দৃষ্টি এড়াতে পারেনি। যথেষ্ট বুদ্ধিমতী সে। পুরুষের চোখের ভাষা বুঝতেও সক্ষম বিধায় শানের দৃষ্টির মানে বুঝতে তার ব্যাগ পেতে হয়নি। মূল ভাব বুঝতেই তার অন্তঃকরণ প্রশান্তিতে ছেয়ে যায়। পরিশেষে ভালোবাসার কাঙ্গালি নিয়েই তার পরিপূরক খুঁজে পেয়েছে। আড্ডা এবং খাওয়ার ফাঁকে ফাঁকে জানার প্লেটের দিকে নজর রাখছিল ইশতিরাজ। মেয়েটা খাওয়া দাওয়ায় বড্ড বেশি ফাঁকিবাজি করে। প্লেটের খাবার আগের মতো দেখে ইশতিরাজ নিচু স্বরে ফারজানার কানে কানে বলে, খাবার শেষ করুন জলদি, নয়তো অন্য মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করব। অ্যান্ড ইজ ওট লাইক ইটস মিসেস জানা। বাই দ্য ওয়ে, এটা অ্যাডাল্ট কন্টেন্ট যুক্ত কথাবার্তা ছিল। আপনি একটু কষ্ট করে আসল মিনিং বুঝে নিন কেমন। সরাসরি বলতে আমার শরম করছে। কথাটা বলে মিছে লজ্জা পাওয়ার ভান ধরল ইশতিরাজ। ফারজানা অবাক চোখে তাকালো তার ভণ্ড অভিনেতার দিকে। ইশতিরাজ তখন প্রিমার সাথে কথা বলতে ব্যস্ত। আড্ডার ফাঁকে ফাঁকে সবাই নাস্তা সেরে প্ল্যান সাজাতে লাগলো। সর্বোচ্চ আর একদিন তারা এই রিসোর্টে স্টে করবে, তাই অল্প সময়ের মধ্যে আশপাশের প্রধান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার বিষয়ে আলোচনা করতে লাগলো। এক পর্যায়ে ইশতিরাজ বলল, আমরা চাইলে ভাওয়াল জাতীয় উদ্যান এবং ভাওয়াল রাজবাড়ি ভিজিট করতে পারি। ওখান থেকে খুব বেশি একটা দূরত্ব নেই। তোরা? ইশতিরাজের কথার মাঝে আরশান গম্ভীর স্বরে বলে, আমরা যাব না। তোদের জন্য যেটা সুইটেবল হয় তোরা সেখানে ঘুরতে যেতে পারিস। ইশতিরাজ বার্গেনিং করতে গিয়ে থেমে গেল। আর চোখে প্রেমার দিকে তাকাতে দেখলো তার ক্লান্তিতে মুষড়ে পড়া মুখশ্রী, তবে এত কিছুর মাঝেও তাকে অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে। ত্বকের উজ্জ্বলতা যেন এক রাতের ব্যবধানেই বেড়ে গেছে। চোখ দুটো সামান্য ফুলা থাকলেও দেখতে সুন্দর লাগছে। ইনসিকিউর আরশান ঠিক কী রিজনে ঘুরতে যাওয়াটা স্কিপ করতে চাইছে সেটা ঢের বুঝলো ইশতিরাজ। বন্ধু তার উপর দিয়ে সরল সোজা হলেও ভেতরে ভেতরে কতটা হারামি সেসবের খবর তার অজানা নয়। সবটা বুঝে সেও অনীহা প্রকাশ করলো ঘুরতে যেতে। মেহরিমার মন এমনিতেই খারাপ ছিল, ইশতিরাজের কথায় মন খারাপের মাত্রাটা আরেকটু বাড়লো। সেটা অবলোকন করে তাজরিয়ান দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, হানিমুন মানে হলো নিজেদের অনুভূতি এক্সপ্লোর করা, কিন্তু আমার মাথা মোটা বউ দর্শনীয় স্থান প্রদর্শন করার চিন্তায় ব্যস্ত। আমার মতো খাঁটি আমিষের পাল্লায় পড়েও এই নিরামিষ মহিলা কিচ্ছু সেখানে। দিনের আলোতে টিউবলাইট দিয়ে আমার অনাগত ভবিষ্যতে সুখময় শান্তির খোঁজ মিলবে কিনা সন্দেহ। কিছুক্ষণ কথাবার্তা বলে নাস্তা শেষে আরশান এবং প্রিমা ফিরে গেল নিজেদের কটেজে। তাজ এবং মেহু বেরোলো দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে। সবাইকে নিজ নিজ গন্তব্যে প্রস্থান করতে দেখে ইশতিরাজ বলল, এই যে মিসেস, আপনাকে একটু বিরক্ত করি? ফারজানা জোসের গ্লাসে চুমুক বসিয়ে বলল, দুঃখিত, আমি একজন বিবাহিত নারী, সেজন্য শত শত নারীর হার্টথ্রোবকে টিজিং এর পারমিশন দিতে পারলাম না।
সূক্ষ্ম খোঁচাটা টের পেতেই মুখ কালো হয়ে যায় ইশতিয়াজের। কিছু একটা ভেবে পাকা হেসে বলে, শত শত নারীর হাটসবের হাটে কেবলমাত্র আপনার দখলদারিত্ব চলছে ম্যাডাম। ফারজানা প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু স্মিত হাসলো। ইশতিয়াজ বলে উঠল, বাগানের দিকটায় যাবেন? সারাদিন শুয়ে বসে বড্ড বিরক্ত হচ্ছিল ফারজানা, তাই ইশতিয়াজের কথায় ঝটপট রাজি হয়ে গেল। দুজনেই ধীর পায়ে নৈশব্দে মুহূর্তটা উপভোগ করতে করতে এগিয়ে যায় সুবিস্তীর্ণ গাছপালায় আচ্ছাদিত বাগানের দিকে। বাগানের ট্রিম করে রাখা ঘাসগুলো বড্ড পরিচ্ছন্ন এবং মনোরম। ফারজানা লোভ সামলাতে না পেরে বলল, ঘাসের উপর বসি। ইশতিয়াজ কিছু একটা ভেবে বলল, বসা যায়? সম্মতি পেয়ে ফারজানা খুশি হয়। ইশতিয়াজ অল্প স্বল্প পর্যবেক্ষণ শেষে ফারজানাকে নিয়ে বসে পড়ে। বাগানের এই সাইডটা থেকে ল্যাকের চমৎকার একটা ভিউ পাওয়া যায়। রোদ থাকা সত্ত্বেও ঘন গাছপালার জন্য সেটা আজ নিচ অব্দি পৌঁছাচ্ছে না। ফারজানা রীতিমতো বিস্মিত দৃষ্টিতে দেখতে থাকে চারপাশ। আচমকা তার কোলের উপর ইশতিয়াজ মাথা রেখে শুয়ে পড়লে কিঞ্চিত চমকে ওঠে ফারজানা। ভ্রু কুঁচকে কিছু বলার পূর্বে রাজ বলে ওঠে, আপনি আপনার প্রিয় দর্শক দেখতে ব্যস্ত, তাই আমি আমার প্রিয় মানুষটার মুগ্ধ দৃষ্টি ও নিকটতর হতে দেখার উপায় খুঁজে নিলাম। ভুল কিছু করেছি? ফারজানা ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে রাজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইশতিয়াজ সে দৃশ্য দেখে কাতর কণ্ঠে বলল, ভুল মানুষই মেন্টালভাবে অনেকটা কঠিন একটু কাজ ম্যাডাম। আপনি উল্টোপাল্টা কাজ করলে আমি মুখোশ ছেড়ে বেরোতে বাধ্য হব। আমি যদি খুব ভুল না হই তাহলে আপনি এখনও প্রস্তুত নন আমাকে একান্তভাবে নিজের মালিকানা বুঝিয়ে দিতে? ফারজানা অল্প সময় নিয়ে ধীর কণ্ঠে বলল, বিয়েতে মত দেওয়ার সাথে সাথে আপনার সমগ্র সত্তার মালিকানা আমি আপনার নিকট হস্তান্তর করেছি। মনের মধ্যে বিন্দুমাত্র শঙ্কা থাকলে আমি আপনাকে গ্রহণ করতাম না জনাব। অতীত ভুলে যাওয়ার অভিপ্রায়ে আপনার জীবনে নিজেকে জড়াইনি আমি। একটা সুন্দর ভবিষ্যৎ এবং বর্তমানকে স্বপ্নের ন্যায় রঙিন করে তুলতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। সময় সাপেক্ষ আপনার জন্য অনুভূতিগুলো গাঢ় হতে হয়তো সময় লাগবে, তবে এটার সাথে মালিকানা বুঝে নেওয়ার কোনো সম্পৃক্ততা নেই। ইশতিয়াজ ফাঁকা ঢুক গিলে কাতর গলায় বলল, সম্মতি দিয়ে বেসামাল করে আবার বাধা দিবেন না তো? আমি একবার ধৈর্য হারালে হয়তো আপনার বাদও মানতে সক্ষম হব না। বুঝে শুনে নিজের সর্বনাশের নথিপত্রে স্বাক্ষর করবেন। আমি কিন্তু হাজব্যান্ড হিসাবে একদমই ভালো নই। ফারজানের মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল। অন্যদিকে চোখ ফিরিয়ে মৃদু স্বরে বলল, নির্দিষ্ট এক স্বাক্ষরের বিনিময়ে অলরেডি আমি একান্ত ব্যক্তিগতভাবে আপনার সম্পদে পরিণত হয়েছি জনাব। সম্পদ যেহেতু আপনার, তাই মর্জিও আপনার। অহেতুক এভাবে অনুমতি চেয়ে আমার লজ্জায় ফেলবেন না। ইশতিয়াজ অতি সুখে চোখ বুজে শুয়ে রইল। নিজের প্রিয়তমার মুখে এহেন স্বীকারোক্তি শোনার সৌভাগ্য কজন পুরুষের হয়? মানুষ সত্যি বলে, কষ্ট করলে কষ্ট মেলে। ফারজানাকে নিজের করে নেওয়ার জার্নিটা এতটা সহজ ছিল না, তবে সে হার স্বীকার করেনি বলেই হয়তো আজকে এই সুখানুভূতি তার হাতের মুঠোয় ধরা দিয়েছে। কিয়ৎকাল সেভাবেই পার হলো। আচমকা ফারজানা বলল, আপনার অতীত সংক্রান্ত কিছু প্রশ্ন ছিল। বাকি কথা বলার পূর্বে ইশতিয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকে নয় সুরঞ্জনা, অন্য কোনো দিন এই বিষয়ে আলোচনা করি। ফারজানা থেমে যায়। অতীতের প্রসঙ্গ আসতেই ইশতিয়াজের পাল্টে যাওয়া মুখবয়ব তাকে ভয় পাইয়ে দিয়েছে রীতিমতো। লোকটা কেমন নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ ফারজানা স্পষ্ট টের পাচ্ছে সেই দৃষ্টিতে মিশে আছে রাগ, ক্ষোভ এবং আকাশস্পর্শী ঘৃণা। ফারজানার কথা ঘোরাতে বলল, আপনি আমার থেকে যথেষ্ট বড়, তবু আপনি সম্বোধন করেন কেন? ইশতিয়াজ খানিকটা সময় নিয়ে গমগমে সুরে বলল, ভালো লাগে তাই। ফারজানা মুখটা কালো করে বলল, আজীবনেই আপনি সম্বোধনটাই চলবে? ইশতিয়াজ আকস্মিক তার চোখের পানে দৃষ্টি তাক করে বলল, খুব বিশেষ এক সময়ে আপনি ডাকটা তুমিতেই রূপান্তর হবে, আপনি টের পাবেন। তবে অনুভূতি প্রকাশের অবকাশ থাকবে না, কেবল সম্বোধনের সূচনা লগ্নেই রঙিন দৃশ্যটা আজন্মকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ফারজানা অভিভূত হয়ে শুনে তার কথা, তবে প্রত্যুত্তর করে না। নীরবে নিভৃতে স্মৃতির পাতায় সংরক্ষণ করে রাখে সেই মাহেন্দ্র ক্ষণ।
অন্ধকারাচ্ছন্ন পুরনো গোডাউন, উঁচু ভেন্টিলেটরের ফাঁক গলিয়ে আসা সোনালি আলোক ছটায় কিঞ্চিত আলোকিত হয়ে রয়েছে চারপাশ। ভ্যাপসা গন্ধে মোমো করছে বদ্ধ ঘরটা। ধুলোবালি আচ্ছন্ন ঘরটা সুস্থিরভাবে শ্বাস নেওয়ার দুষ্কর ব্যাপার। অথচ ফ্লোরের এক কোণায় পড়ে আছে চেতনা শূন্য প্রিমার হাড্ডিসার দেহখানা। খানিকক্ষণ সময় পেরোতেই কারো আগমন ঘটে। সে ব্যক্তি হুঙ্কার ছেড়ে নির্দেশ দেয় প্রিমার জ্ঞান ফেরাতে। আগন্তুকের কথা মোতাবেক হাফ বালতি পানি ছুঁড়ে ফেলা হয় প্রিমার মুখশ্রীর উপর। তবে সেটা মুখাবয়ব ছাপিয়ে দেহের অন্যত্রে ছিটকে পড়ে। স্পষ্ট হয়ে ওঠে মেয়েলি সৌন্দর্য। কয়েকজোড়া লোলুপ দৃষ্টি একরাশি মনোভাব নিয়ে অবলোকন করে সেই দৃশ্য। চেতনা শূন্য প্রেমা কিচ্ছুটি টের পায়নি। তবে 2 দফা পানির অপ্রতিরোধ আক্রমণে তার সৎপিঠ ফিরে আসে। পিটপিটিয়ে চোখ মেলে তাকে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। চেতনা শূন্য মস্তিষ্ক কার্যকর হতে অসহনীয় একটা ব্যথা গ্রাস করে ফেলে তার সমগ্র চিত্ত। প্রলম্বিত শ্বাস ফেলে অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠে প্রেমা। তার অবস্থা দেখে সম্মুখে দাঁড়ানো আগন্তুকের মুখে ফুটে ওঠে কৌতুকপূর্ণ হাসি। চওড়া গলায় উচ্ছ্বাস ঠেলে বলে, রাদিয়া মামুনি। যন্ত্রণায় কাতর প্রেমা পলক ফেলে সামনে তাকাতেই হতভম্ব স্বরে বলে ওঠে, আশরাফ ওয়াস। প্রেমার সম্বোধনে শব্দ করে হেসে ওঠেন আশরাফ অসিত। হাতের ইশারায় তার ভাড়াটে গুন্ডাদের পেছিয়ে যেতে বলে প্রেমার বিস্মিত আঁখি জোড়ার পানে দৃষ্টি নিবদ্ধ করে বলেন, হ্যাঁ মামুনি, আমি। চিনতে পারছো না? ইটস ওকে, কিন্তু সামনে তাকিয়ে দেখো তো, ওই রক্তস্রোতে ভেসে যাওয়া মানুষটাকে চেনো কিনা? কথাটা বলেই আশরাফ অসিত সরে দাঁড়ালেন। প্রেমার জিজ্ঞাসা দৃষ্টি গিয়ে পড়ল বা পাশে। দেখলে একটা কাঠের চারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে আরফানের গান শূন্য রক্তাক্ত দেহখানা। সেই নির্মম দৃশ্য দেখে প্রেমা হকচকে ওঠে। নিজেকে সামলাতে না পেরে বহু কষ্টে মেঝে থেকে ক্ষতবিক্ষত শরীরটা টেনে তোলে প্রেমা। তবে উঠে দাঁড়াতে গিয়েও ব্যর্থ হয়। নিরুপায় হয়ে ক্ষীণ স্বরে শানকে ডাকতে গিয়ে তার পায় তার কণ্ঠনালী ভ্যাদ করে কোনো শব্দ বেরোচ্ছে না। শুকনো ঠুটজোড়া জিভ দ্বারা ভিজিয়ে আলতো করে ঢুক গিলে গলার জোর বাড়িয়ে অস্ফুট স্বরে বলে, শুনছেন? বাকি কথা বলার পূর্বেই আশরাফ অসিত এগিয়ে এসে প্রেমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলেন, তোমার স্বামী কিছুই শুনছে না রাদিয়া মামুনি, একটু পর নিঃশ্বাসও নেবে না, তুমি চিন্তা করো না। প্রেমা ব্যথায় ছটফটে ওঠে রীতিমতো। আশরাফ অসিতের কথা শুনে আতঙ্কিত চোখে তাকিয়ে শব্দ করে কেঁদে ওঠে। অতঃপর তার পা জড়িয়ে ধরে বলে, যথেষ্ট আঘাত করা হয়েছে ওনাকে। ইহ জীবনে সুস্থভাবে বেঁচে থাকাটাও অসম্ভব ওনার পক্ষে। দোহাই লাগে আল্লাহর, প্রাণটা কেড়ে নিয়েন না। আশরাফ অসিত অপ্রকৃত অস্থির মতো হাসলেন শুধু। প্রেমার আহাজারি চলতে থাকলো। কিছুক্ষণ পর আশরাফ অসিত তার পালিত গার্ডদের নির্দেশ দিলেন, জ্ঞান ফেরাও। আমার জামাই বাবাজির জীবনে কত উপহার পেয়েছি, তার থেকে বিনিময় স্বরূপ কিছু মিছু দিতে না পারলে আমার মান সম্মান অক্ষত থাকবে। প্রেমা বুঝে উঠতে পারে না আশরাফ অসিতের পরিকল্পনা। উৎকণ্ঠা বুকে চেপে নির্নিমেষ নজরে চেয়ে থাকে শানের দিকে। হতে পারে এটাই তাদের অন্তিম দৃষ্টির মিলন। সে সুযোগটা হাতছাড়া করতে চাইল না প্রেমা। মায়াময়ী দৃষ্টিতে তাকালো তার প্রিয়তমের ক্ষতবিক্ষত মুখপানে। আনুমানিক 8 ঘন্টার ব্যবধানে জ্ঞান ফিরে আসলো আরশানের। নিভু নিভু চোখে সামনে তাকাতেই তার সামনে ভেসে উঠলো এক ভয়ালো চিত্র। বেকায়দায় ফ্লোরে বসে আছে প্রেমা। তার হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা। বেচারির ক্লান্ত চোখ জোড়ায় লেপ্টে আছে রাজ্যের ক্লান্তি এবং অসহায়ত্ব। দুর্বল শরীরটা টলমল করছে। তার মাথায় পিস্তল ঠেকিয়ে বাঁকা হেসে দাঁড়িয়ে আছে আশরাফ অসিত। পরিস্থিতি বুঝে উঠতেই আরশান শঙ্কিত হয়ে পড়ল। উৎকণ্ঠায় পাশাপাশি খুবই ফেটে পড়ল। আশরাফ অসিত তার ছটফটানি দেখে শব্দ করে হেসে উঠলেন। অতঃপর প্রেমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বললেন, উফ, শান্তি। আরশান সহ্য করতে পারল না সেই দৃশ্য। অস্ফুট স্বরে হুঙ্কার দিতেই বিকট একটা শব্দ শোনা গেল। ঘটনা প্রবাহ অনুধাবন করতে কিয়ৎকাল সময় লাগলো সকলের। কিছু সময় পেরোতেই রক্তের সূক্ষ্ম ধারায় সে স্পর্শ করলো শানের ক্ষত বিক্ষত নগ্ন পায়ের পাতা। হাতে যেন আরশানের হুঁশ ফিরে। শুকনো ঢুক গেলে হতভম্ব চোখে তাকায় সম্মুখে রক্তাক্ত দৃশ্যের পানে। অজানা অদৃশ্য কেউ কানের কাছে ফিসফিসিয়ে বলে, সমাপ্তি রেখায় সেও গল্পটা অসমাপ্ত রয়ে গেল।
শিরোনামহীন অনুভূতিরা সুখের বদলে সুখের কাফনে আবৃত হলো। নিয়ত নিষ্ঠুর বলে হয়তো সূচনাটা রঙিন ছিল। আরশানের ছটফটনিতে ঘুমন্ত প্রেমা হকচকে উঠে বসে, ধাতস্থ হয়ে কপাল কুঁচকে তাকায় ঘুমের ঘুরে বিড়বিড়ে আবল তাবল কথা বলতে থাকা আরশানের পানে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অবস্থান করেও স্যাঁত জলে চুপচুপে হয়ে উঠেছে বেচারার পুরো শরীর। প্রেমার ঘুমে আচ্ছন্ন চোখজোড়া বিস্ময়ে বড় বড় হয়ে যায়। বাধ্য হয়ে আরশানের দিকে ঝুঁকে আলতো কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? প্রেমার ডাকে ধরফরে উঠে বসে আরশান শ্বাস ফেলতে থাকে এলোমেলোভাবে। বারংবার পলক ঝাপটে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। চিন্তিত প্রেমা তার কাঁধে হাত রাখলে আরশান শক্ত করে জড়িয়ে ধরে তাকে। প্রেমা একটু হাঁকচুকে গেলেও দ্রুত নিজেকে সামনে নেয়। আরশানের পিঠে হাত বুলিয়ে দৃঢ় কণ্ঠে বলে, এত অস্থির হয়ে পড়েছেন কেন? চোখ মেলে তাকিয়ে দেখুন, আমরা কটেজে সকালবেলা নাস্তা সেরে ঘরে ফিরে ঘুমিয়েছিলাম। মনে করে চেষ্টা করুন, কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? পানি খাবেন একটু? প্রেমার কথা শুনে সমস্তটা মনে পড়ে আরশানের। তবে খারাপ স্বপ্নের কথা শুনে তার বুক কেঁপে ওঠে আবার। প্রেমাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলে, প্রেম আমার, শুধুই আমার। আমি কাউকে ছিনিয়ে নিতে দিব না, নিয়তিকেও সুযোগ দিব না। যারাই তাকে কেড়ে নিতে আসবে সকলের বিপরীতে অঘোষিত যুদ্ধে লিপ্ত হব আমি। আরশানের বলা একটা কথাও প্রেমার কর্ণকুহরে পৌঁছায়নি। সে তো তার প্রিয় মানুষকে শান্ত করতে ব্যস্ত। আরশানের হৃদস্পন্দনের গতিবেগ স্বাভাবিক হয়ে আসতেই প্রেমা ধীর কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছি আমি, বাঁধনটা একটু আলগা করুন। প্রেমা আর কিছু বলার পূর্বেই আরশান আলতো করে সরে আসে। অতঃপর ব্যস্ত কণ্ঠে বলে, আই এম সো সরি, আর ইউ ওকে? আরশান ব্যাচের শক্ত করে জোরে ধরার ফলে প্রেমা অল্প স্বল্প ব্যথা অনুভব করছিল। শক্তি সামর্থ্যে বলিয়ান আরশানের ভার সামলে নেওয়া দুর্বল চিত্তের প্রেমার জন্য কিছুটা কষ্টসাধ্য বটে। নিজেকে সামনে নিয়ে ব্যাট সাইড টেবিলে থাকা পানির গ্লাসটা আরশানের দিকে এগিয়ে দিয়ে প্রেমা বলে, ইউ ডোন্ট নিড টু বি সরি। আমি একদম ঠিক আছি। আপনার কি হয়েছে? আরশান প্রত্যুত্তর করল না। গ্লাসের পানি এক চুমুকে শেষ করে শান্ত চোখে প্রেমার দিকে তাকালো। তবে সেই শান্ত ভাবটা বেশিক্ষণ টিকল না। স্বপ্নে দেখা সেম আউটফিটটাই প্রেমার পরনে দেখে অস্থির কণ্ঠে আরশান সেটা সরিয়ে নিতে নিতে বলল, এই পরিচ্ছেদ আমার চোখে অসহ্য ঠেকছে, খুলে ফেলুন তো। আরশানের আচরণে প্রেমা হতবিহ্বল হয়ে যায়। তার লজ্জা পাওয়া উচিত নাকি চিন্তিত হওয়া উচিত সেটা নিয়েও দ্বিধায় পড়ে যায় প্রেমা। আরশানের বলিষ্ঠ বাহু খামচে ধরে অপ্রতিভ স্বরে বলে, আপনি পাগলামি করছেন মিস্টার চৌধুরী, এভাবে? প্রেমার বলার কথাটা শুনে আরশান থমকে যায়। তবে ততক্ষণে প্রেমার পরনে থাকা নাইট স্যুটটা ঠাঁই পেয়েছে টাইলসের মেঝেতে। ঘরের মাঝে কি করে ফেলেছে সেটা ভেবেই অপ্রস্তুত হয়ে যায় আরশান। চোখের সামনে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে কিছুটা চমকালেও সেটা লুকিয়ে শান্ত কণ্ঠে বলে, দুঃখিত, একটু বেশি পাগলামি করে ফেলেছি বোধ হয়। তবে এটা অপ্রীতিকর কোনো বিষয় নয়। আমাদের সম্পর্কটাই এসব কিছু অত্যন্ত স্বাভাবিক। আপনার মতের বিরুদ্ধে কখনোই কিছু হবে না। তবে হুটহাট অনিচ্ছাকৃতভাবে কোনো মুহূর্ত তৈরি হলে সেটা স্বাভাবিকভাবেই নেওয়ার সক্ষমতা আপনার থাকা উচিত। আস্তে ধীরে অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন, কেমন? প্রেমা বুঝলেও একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে সে। কিছু বলার পূর্বেই আরশান সযত্নে শুভ্র নির্মল ব্ল্যাঙ্কেটটা তার অনাবৃত শরীরে জড়িয়ে দেয়। প্রেমা চোখ মুখ খিচিয়ে বন্ধ করে লজ্জারণ মুখশ্রী লুকানোর চেষ্টা করে। মুগ্ধ চোখে সেই দৃশ্য দেখে আরশান স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলে, লাজরাঙা মুখখানা লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি। যাই হোক, মাথা ব্যথা করছে ভীষণ, চুলগুলো একটু টেনে দিবেন? লজ্জায় মিয়ে যাওয়া প্রেমা কোনো জবাব দেয় না। বেচারিকে লজ্জায় ফেলে আর নাজেহাল করল না আরশান। চোখ ফিরে নিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। কিয়ৎকাল সময় নিয়ে নিজেকে সামলে প্রেমাও শুয়ে পড়ল আরশানের পাশে। জড়তা কাটিয়ে আলতো করে তার মাথা মাসাজ করে দিতে থাকলো। তবে ব্যাপারটা বিশেষ পছন্দ হলো না শানের। প্রেমার দিকে ফিরে হালকা লালচে বর্ণের আখি জোড়ার করুণ চাহনি নিক্ষেপ করে অনুরোধের সুরে বলল, একটু জড়িয়ে ধরি আপনাকে। আরশান অশান্ত ভাবটা স্পষ্ট টের পেল প্রেমা। বিধায় নাকচ করল না। আরশানের মাথাটা বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত দুশ্চিন্তা করছেন কেন? অসুস্থ হয়ে পড়বেন তো। নিজেকে সামলান, নয়তো বলুন কি হয়েছে। এই সাসপেন্স আমার ভালো লাগছে না।
আরশান কথাটা এড়িয়ে গিয়ে ধীর স্বরে বলল, আমার শান্তির ঠিকানায় পৌঁছে গেছি, স্বস্তি এমনিতেই ধরা দিবে এবার। আরশানের ইঙ্গিতপূর্ণ কথাটা ধরতে পেরে প্রিমার মুখে লাজুক হাসি ফুটল। আরশানের কর্মকাণ্ডে তাকে বিস্মিত করে তুলেছে। প্রিমা কথা বাড়ালো না, গুনগুনিয়ে গান গাইতে গাইতে আরশানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। ঘুম পূরণ হয়ে যাওয়া প্রিমা জেগে রইল। তবে আরশান অল্প সময়ে ঘুমের ঘুরে তলিয়ে গেল। কিয়ৎকাল সময় পেরোতেই প্রিমা খেয়াল করলো আরশান অল্প বিস্তর কাঁপছে। প্রথম দিকে তেমন একটা গুরুত্ব না দিলেও শরীরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে দেখে প্রিমা ঘাবড়ে যায়। আরশানের অসুস্থতা তাকে চিন্তিত করে তোলে। স্পঞ্জ বাথ দেওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতে চাইলে প্রিমার বুকের সাথে আর একটু মিশে গিয়ে আরশিয়ান ভারী স্বরে বলে, ডোন্ট মুভ প্রেম। আরশানের কথায় বিশেষ পাত্তা দেয় না প্রিমা। তার শরীরের তাপমাত্রা তরতরে বাড়তে দেখে প্রিমা চিন্তিত স্বরে বলে, সাংঘাতিক জ্বর এসছে আপনার। দ্রুত কোনো ব্যবস্থা না নিলে কোনো অঘটন ঘটে যাবে। আমাকে একটু ছাড়ুন, স্পঞ্জ বাথ দিতে হবে আপনাকে। এতে যদি জ্বর না কমে তাহলে রাজ ভাইয়াকে আরশান তাকে মাঝ পথে থামিয়ে দিয়ে বিরক্ত মাখা কণ্ঠে বলে, চুপচাপ শুয়ে থাকুন, কিচ্ছু হবে না আমার। এসব চুনোপুটি জ্বর আমায় বেকাবু করতে পারবে না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আরশান খাম খেয়ালি করলেও প্রিমা স্পষ্ট টের পাচ্ছে জ্বরের মাত্রা। জ্বরের উত্তাপে প্রিমা স্যাঁত জলে সিক্ত হয়ে যাচ্ছে। আরশানের উষ্ণ নিঃশ্বাস প্রিমার প্যালপ্তকে দহন সৃষ্টি করছে। আরশানের নির্বিকার ভাবটা মানতে না পেরে ইশতেরাজকে কল দিল প্রিমা। অপর পাশ থেকে সবটা শুনে ইশতেরাজ বলল, ডোন্ট ওয়ারি রূপাঞ্জল, ওই হতচ্ছাড়া ভাল্লুক জ্বর এসেছে, একটু পর দেখবে শরীর ঘামিয়ে জ্বর ছেড়ে দিয়েছে। তোমার শান্তি আর আমার কোয়ালিটি টাইম নষ্ট করার ধান্দা এসব। ওই বান্দরকে বেশি লাই দিও না, বুঝলে? চিন্তার মাঝেও ফিক করে হেসে দেয় প্রিমা। ইশতেরাজ আরও কিছু টুকটাক নির্দেশনা দিয়ে কল কেটে দেয়। প্রিমা পাক্কা গিন্নির মতো সামলে নেয় সবটা। অল্প সময়ের মধ্যেও আরশানের শরীরের তাপমাত্রা কমে আসে। প্রিমা স্বস্তির শ্বাস ফেলে আরশানের কপালে আলতো করে চুমু দিয়ে মনে মনে বলে, আমার সমস্ত আয়ু আপনার হোক, আপনার সমস্ত দুর্ভোগ আমার হোক। সৃষ্টিকর্তা ভীষণ ভালো রাখুক আপনাকে। আজীবন আমার সভ্য চৌধুরী হয়ে থাকুন। গোধূলি লগ্নের শেষ প্রহর। ভ্যাবসা গরম অনুভূত হতেই ঘুমটা আলগা হয়ে আসে আরশিয়ানের। পাশ ফিরে চোখ মিলতে দেখে প্রিমা অনুপস্থিত। ভ্রুকুচকে পুরো ঘরে চোখ বুলাতে গিয়ে তার নজর আটকায় বারান্দায় দৃশ্যমান প্রিমার শাড়ির আঁচলের দিকে। স্বস্তির শ্বাস ফেলে আর মোড়া ভেঙে প্রিমার বালিশে মুখ গুজে মেলে সুঘ্রাণটা খুব সন্তর্পণে নিজের ভেতর টেনে নেয় আরশিয়ান। বিড়বিড়িয়ে বলে, অপূর্ব। কিছুক্ষণ ওভাবে থেকে ব্যালকনির দিকে পা বাড়ায় আসেন। রেলিংয়ের উপর গায়ে এলে বৃষ্টি স্নানে ব্যস্ত প্রিমার লতানু দাহা বয়ব দেখে থমকে যায় বেচারা। প্রবল তৃষ্ণা অনুভব করলো আকস্মাৎ। ফাঁকা ঢুক গেলে প্রিমার বৃষ্টি সিক্ত অধরে দৃষ্টি নিবদ্ধ রেখে আনমনে বলে, অবেলায় দৃষ্টিতে ভিজছেন কেন যদি অসুখ করে? আকস্মিক প্রশ্নে কিছুটা চমকালো প্রিমা। বৃষ্টির তোরে ঝাপসা হয়ে আসা চক্ষু পল্লব মেলে অনিমেষ নেত্রে চেয়ে থাকলো শানির দিকে। প্রিমার তরফ থেকে প্রত্যুত্তর না পেয়ে আরশিয়ান এগিয়ে এসে আলতো করে নিজের উষ্ণ বক্ষে প্রিমার শীতল দেহখানা জড়িয়ে নেয়। প্রিমা আবারও চমকায়। কাঁধের কাছটায় আছড়ে পড়া আরশিয়ানের উত্তপ্ত নিঃশ্বাস তাকে বিচলিত করে তোলে। আরশিয়ান টের পেল সমস্তটা। তার স্পর্শের শিহরণে থরথর করে কাঁপতে থাকা মেয়েটাকে আর একটু জ্বালাতন করতে প্রিমার কানের কাছে মুখে নিয়ে মৃদু স্বরে বলে, আমার জ্বরতপ্ত বক্ষপটে কলমিলতার ন্যায় নুয়ে পড়লেন কেন? আরশানের প্রশ্নে লজ্জায় সিটিয়ে গেল প্রিমা। আরশানের শক্তপোক্ত বাহুডোর খামচে ধরে চোখ খিচিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে মিনমিন স্বরে বলল, আপনি আগলে নেবেন জেনে। আরশিয়ান নিঃশব্দে হাসল। প্রিয়তমা স্ত্রীকে শক্ত বেষ্টনীতে আবদ্ধ করে তার চুলের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁয়ে ভীষণ সম্মোহনী কণ্ঠে ডাকল, আরিস্মিতা। প্রিমা বিস্মিত হলো আকস্মিক সম্বোধনে। শানের বক্ষ হতে মাথা তুলে সন্দিহান চোখে চেয়ে প্রশ্নবোধক কণ্ঠে শুধালো, আপনি কি আমায় ডাকলেন? এই শব্দটা বড্ড অপরিচিত ঠেকছে। আরশিয়ান তার চোখের দিকে দৃষ্টিপাত করে ভীষণ শান্ত সুরে বলল, এই শব্দের অর্থ হলো মনোমুগ্ধকর। আমার মুখ নিঃসৃত প্রশংসা বাক্য শোনার অপেক্ষায় ছিলেন আপনি, সেটার অবসান ঘটাতেই এই তুচ্ছ আয়োজন। প্রিমা খুশিতে ডগমগি উঠল। প্রাণোচ্ছল হাসির দেখা মিলল তার ওষ্ঠপুটে। বাচ্চাদের মতো উচ্ছ্বাস নিয়ে আরশানের বুকে পুনরায় মুখ গুজে বলল,
সম্বোধনটা বড্ড বেশি পছন্দ হয়েছে আমার। আপনার নামের সাথেও কিঞ্চিত মিল আছে, সেটা খেয়াল করেছেন? আর্শিয়ানের বধূ আর স্মিতা, কি চমৎকার শোনায় বাক্যটা। আরশানের ঠোঁটের কোণে আবারও স্মিত হাসি ফুটে উঠল। জেনে বোঝাই তো বহু কসরতের পর নামটা খুঁজে বের করেছে। তবে প্রিমার রিয়াকশনে ভীষণ অবাক হয়েছে আরশিয়ান। কদিন পরে যেই মেয়ে তার বাচ্চাদের মা হবে, সেই মেয়েটা এখন বাচ্চামি করছে। অবশ্য প্রেগন্যান্সির 12 উইক থেকেই প্রিমার মুড সুইং এবং উদ্ভট আচরণের নমুনা দেখছে আরশিয়ান। অতি ম্যাচিউর মেয়েটা মাঝে মধ্যে এমন কাজ করে যেটা কল্পনারও বাইরে থাকে। ভাবনা থেকে বেরিয়ে প্রেমার শরীরে লিপটে থাকা ভেজা শাড়ির ফাঁক গলিয়ে উত্তপ্ত হাতে প্রেমার কোমর জড়িয়ে ধরে আরশান বলল, ভীষণ চমৎকার শোনাচ্ছে বাক্যটা, তবে এবার আপনার পরিচ্ছদ পাল্টে নেওয়া উচিত। অসুস্থ হয়ে পড়বেন নয়তো। সুখের সাগরে ভাসতে থাকা প্রেমা নাক মুখ কুচকে ভীষণ বিরক্ত কণ্ঠে বলল, এই অসাধারণ ঝুম বৃষ্টি ফেলে যেতে মন সায় দিচ্ছে না। পরিচ্ছদ পাল্টানোর কথা শুনে আলসেমি কাজ করছে, একটু পরে যাই। আরশিয়ান বেশ বুঝলো প্রেমার টালবাহানা। তাকে জোরে ধরে জোর খাটিয়ে ঘরের দিকে যেতে যেতে গম্ভীর স্বরে বলল, অজুহাত গ্রহণযোগ্য নয়। এই সময়টা অনেক বেশি সেনসিটিভ প্রেম। আমি যথেষ্ট কনসিডার করেছি, তবে আপনারও বোঝা উচিত ভালো লাগা যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন কি করবেন। আরশানের শাসন নীরবে শুনল প্রিমা। একটু খারাপ লাগা কাজ করলো না, উল্টো সুখানুভূতির র্যাশ ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আরশান তাকে ওয়াশরুমে রেখে আলমারির কাছে এসে জরুরি জিনিসপত্র নিতে নিতে বলল, আপনার যদি বেশি অলসতা কাজ করে তাহলে একটু আওয়াজ দিয়েন, বাকি দায়িত্বটা না হয় আমি পালন করব। সময় কম, জলদি ভেবেচিন্তে সিদ্ধান্ত জানান প্রেম। আরশানের কথায় লজ্জায় জুবুথুবু হয়ে গেল প্রিমা। প্রস্তাবটা নাকচ করে ভদ্র মেয়ের মতো নিজের কাজ সেরে বের হলো। আরশান তখন কফি ধোয়া ওঠা কফির মগে যাবতীয় ইনগ্রিডিয়েন্টস দিতে ব্যস্ত। প্রিমা বেরিয়ে আসতে সেই দৃশ্য দেখে বলল, আমারও 1 কাপ কফি চাই। আরশান কফির মগে ছোট্ট চুমুক বসিয়ে ধীর কণ্ঠে বলল, আপনার জন্য ক্যাফিন সম্পূর্ণ নিষিদ্ধ। মন খারাপ করতে হবে না, আমি আপনার জন্য গ্রিন টি বানিয়েছি। হোপফুলি এটাই আপনাকে বিভিন্ন পেতে। প্রিমা হতাশার শ্বাস ফেলে এগিয়ে এসে আরশানের পাশে বসে। গ্রিন টির কাপটা হাতে নিয়ে কিছু বলতে গেলে আচমকা আরশানের ফোন বেজে ওঠে। কলার আইডি দেখে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে শঙ্কিত কণ্ঠে হাঁপানো স্বরে তাজরিয়ান বলে ওঠে, মেহু নয় ভাই, আমার মেহুকে পাচ্ছি না। শ্বাস টানতে খুব কষ্ট হচ্ছে আমার। আমার অক্সিজেন কোথায় হারালো ভাই? আমি যে মরে যাচ্ছি তাকে ছাড়া। আমার গলি থেকে জলদি এনে দো ভাইয়া, নয়তো বিবেকের ব্যথার বিরহে বিনাশ ঘটবে আমার অস্তিত্বের। বৃষ্টিস্নাত সন্ধ্যার প্রথম প্রহর। থমকানো পরিবেশের মতোই থমথমে মেজাজে ইশতিরাজের কামরায় জড়ো হয়েছে প্রত্যেকে। সকলের মুখশ্রীতে চিন্তার ছাপ স্পষ্ট। এত কড়া প্রোটোকল ভেঙে কাউকে তুলে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তার চাইতেও বড় কথা হচ্ছে, পুরো রেসর্ট তন্ন তন্ন করে খুঁজেও কোনো ক্লু মিলেনি। এত নিখুঁতভাবে জলজ্যান্ত একটা মানুষকে গায়েব করে ফেলা ইম্পসিবল। ঘটনার আদ্যপান্ত জানতে স্পাই ক্যামেরার ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোফায় নিথর ভঙ্গিতে বসে আছে তাজরিয়ান। পুরো শরীরের ভার ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে ল্যাপটপের স্ক্রিনের দিকে। তার বুকের ভেতর চলছে প্রলয়ঙ্কারী দাবানল, চোখ দুটো জ্বলছে ভীষণ, তবু সে নির্বিকার। স্বচক্ষে নিজের ধ্বংস দেখার অভিপ্রায়ে হয়তো এতটুকু সাহস জোগাড় করে টিকিয়ে রেখেছে নিজেকে। তার পাশে বসা ইশতিরাজ ফুটেজ চেক করতে ব্যস্ত। আর শ্যান সোফার পেছনে দাঁড়িয়ে কপাল কুঁচকে রেকর্ডেড ফুটেজগুলো তীক্ষ্ণ চোখে পরখ করছে। বিছানায় পাশাপাশি বসে থাকা ফারজানা এবং প্রিমা অনর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাজরিয়ানের ভঙ্গুর পরিণতি। পুরুষ মানুষ ভালোবাসা হারানোর ভয়ে কতটা উন্মাদ হতে পারে সেটা চাক্ষুষে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। তবে তাজরিয়ানের অবস্থা দেখে খানিকটা ভয় লাগছে তাদের। ছেলেটাকে শ্বাসকষ্টের রোগী মনে হচ্ছে। বসে থাকা সত্ত্বেও শ্বাস ফেলছে জোরে জোরে। নিঃশ্বাস নেওয়ার সময় মুখে হাত রেখে চোখ মুখ কুঁচকে ফেলছে। নিজেকে আটকে রাখতে না পেরে চিন্তিত স্বরে প্রিমা ডাকলো, ছোট ভাইয়া। তাজরিয়ান অনুভূতিহীন চোখে তাকালো, অথচ প্রিমা স্পষ্ট অনুভব করলো তার চোখে মিশে থাকা তীব্র অসহায়ত্বের হাহাকার। কয়েকটা ফাঁকা ঢুক গিলে মনটাকে শক্ত করে নরম গলায় প্রিমা বলল, আমরা মেহুকে জলদি পেয়ে যাব ভাইয়া। যদি কেউ তাকে কিডন্যাপ করেও তাহলে নিজের প্রিয় মানুষটাকে বিপদের থাবা থেকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে লড়াই করতে হবে।
যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পূর্বেই যদি ভীত সৈনিকের ন্যায় আত্মসমর্পণ করেন, তাহলে আপনার অপেক্ষার প্রহর গুনতে থাকা মেহরিমার কি হবে? প্রিমার কথা শুনে তাজরিয়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল। অনায়াসে চোখ দুটো বুজে আসলো। পুরো দৃশ্যটা অবলোকন করে আরশেন পেছন থেকে তাজরিয়ানের মাথায় হাত রাখলো। আচমকা কি হলো কে জানি, তাজরিয়ান চট করে পেছনে ফিরে ছোট্ট শিশুর ন্যায় আরশেনের কোমর জড়িয়ে ধরে হাতের আড়ালে মাথা রেখে নিঃশব্দে কেঁদে ফেললো। আরশেন থমকে গেল রীতিমতো। কিছু বলতে গিয়েও কণ্ঠ রোধ হয়ে আসে তার, চোখের কার্নিশে জমে উষ্ণ জল, বুকের ভেতর হানা দেয় প্রবল ভয়। কিভাবে সামলাবে এই পাগলা ঘোড়াকে? লাগামহীন ঘোড়াটা চেয়ে বড্ড উন্মাদ। সেই কাঙ্ক্ষিত নারী ব্যতীত তাকে আয়ত্তে রাখার সাহস কিংবা সামর্থ্য যে কারোরই নেই। গভীর শ্বাস টেনে তবু আরশিয়ান বলে, ভাইয়াকে বিশ্বাস করিস না? আমি এনে দিব তো মেহুকে, তুই এভাবে ভেঙে পড়লে চলবে? তাজরিয়ান হাঁপাতে হাঁপাতে শ্বাসরুদ্ধ কণ্ঠে অস্ফুট স্বরে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।